আমাদের দেশে মেধার কোনো সমস্যা নাই, প্রবলেমটা হচ্ছে এই সততা। আমি যে এইটা খাবো না, আমি একজন ডাক্তার হওয়ার পরে আমার চেম্বারে আমি বসে থাকি, আর বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন এসে আমাকে প্রলুব্ধ করে, এসি দেয়, আমার ঘরে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে দেয়, এরপরে ফ্রিজ তৈরি করে দিচ্ছে। এর বিনিময়টা কি? ডাক্তার ওই কোম্পানির ওষুধ লেখে কিনা এটা দেখার জন্য দারোয়ান ফিট করা থাকে হাসপাতালে। দেখবেন ডাক্তারের চেম্বারের সামনে দারোয়ান দাঁড়ানো, ওই দারোয়ানের পোশাকে না, ওই দারোয়ান সাদা ড্রেস পরা, সাদা শার্ট পরা আর কালো প্যান্ট পরা, ডিউটি সকাল থেকে সন্ধ্যা। আপনি বের হওয়ার সাথে দেখি কি ওষুধ লিখছে, ভালো ওষুধ লিখছে, যান নোট করে রাখে। এরপরে ওই ডাক্তারের কাছে আবার রিপোর্ট করে, আপনার এসি দিয়ে গেলাম, ফ্রিজ দিয়ে গেলাম, কত কিছু দিয়ে গেলাম, মোটরসাইকেল দিলাম, গাড়ি দিলাম, ড্রাইভারের ভাড়া দিচ্ছি, এরপরে আমাদের ওষুধটা আপনি লেখেন না। এরপরে ডাক্তারের তো আছে টেস্ট একটা লিখে দিবেন, টেস্ট একটা লেখার পরে তার 40% অমুক জায়গা থেকে করান, আমার নামে যাবেন, কম নিবে। টেস্টের দাম হচ্ছে, টেস্ট করাইতে লাগে 100 টাকা, লিখে রাখবে 800 টাকা। ডাক্তারের কাছ থেকে আসছেন এই জন্য 20% ছাড়, এই 20% ছাড়ে হচ্ছে 600 টাকা। এই 600 টাকার মধ্যে 40% আবার যাবে ডাক্তারের কাছে, আর যে টাকাটা থাকবে এখান থেকে তার ভিতরেও অন্তত কস্টিং ওই প্রতিষ্ঠানের 100 টাকা তাদের লাভ। এইভাবে করে চলছে ডাক্তারি এই বাণিজ্য। সবাই না, ডাক্তারদের মধ্যে কিছু অংশ মানবিক ডাক্তার রয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই জিনিসটা দেখতে পাই। নসিহতের একটা গান ছোটবেলায় আমরা শুনতাম, ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ডাক্তার মানুষ তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, তোমার গৃহিণী যে গয়না পরেন, দেখেছো কি তাতে কত রক্ত? তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত? তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে, তোমাকে যদি দেখে কোনো ডাক্তার। ও ডাক্তার, ওই ডাক্তারের চেম্বারে যারা যায়, যেভাবে জবাই করে, যে পরিমাণে টেস্ট দেয়, ইথিক্স নাই, নর্মস নাই, অথচ এই মেডিকেলে পড়তে গিয়ে যে পরিমাণে টাকা খরচ হয়, জনগণের ট্যাক্সের টাকা এই মেডিকেল কলেজগুলো পরিচালিত হচ্ছে। একজন ডাক্তারও বলে না আমি আমার জীবনে অন্তত সপ্তাহে একদিন ফ্রি চিকিৎসা দিব, এই জনগণের জন্য আমি খেদমত করব, যাদের ট্যাক্সের টাকা আমি পড়াশোনা করেছি। মেধা ছিল, সততা নাই, দেশপ্রেম নাই, দেশকে নিয়ে ভাবে না, আগামীর প্রজন্মকে নিয়ে ভাবে না, তরুণ প্রজন্মকে নিয়ে ভাবে না। ইনসাফের বাংলাদেশ কিভাবে হবে? ইসলামী ছাত্র শিবির সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে চায়, যে আন্দোলনের মূল কথাই হচ্ছে একটি কল্যাণমুখী রাষ্ট্র আমরা গড়ে তুলব। তোমরা তো আসো আমাদের সাথে, আমরা সবাই মিলে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব। আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। প্রত্যেকটা অন্ধকারের বুকে কুঠারাঘাত করে প্রভাতের রাঙা সূর্য উদয় ঘটিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। আমি হব ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই চাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দন, আমি চল চঞ্চল ঢমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন দিয়া দেই তিনদন, আমি চপলে চপলে হিন্দন। কবি নজরুল বিদ্রোহী কবিতার মধ্যে নিজেকে এমন ভাবে কল্পনা করেছেন, তরুণ প্রজন্ম আজকে যাদের বয়স রয়েছে তাদের এখন সময় যুদ্ধে যাওয়ার, এখনই তাদের সময় পৃথিবীকে পাল্টে দেওয়ার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার। যে জুলাই বিপ্লব তরুণ প্রজন্মের হাত ধরে নেমে এসেছিল, সেই ইনসাফের বাংলাদেশ এখনো হয় নাই। অন্ধ দলীয়করণ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, ডিফেন্স ফোর্স গুলোতে আবার রয়েছে। পিএসসি সংস্কার করা হয় নাই। নিয়োগ চাকরির ক্ষেত্রে এখনো পর্যন্ত দলীয়করণের ভিত্তিতে নিয়োগ নেওয়া হচ্ছে। সরকারকে আমরা সতর্ক করেছি, মেধার মূল্যায়ন যদি না করা হয়, আর তালিকা নিয়ে যদি এখনো চাকরির বন্দোবস্ত করার চিন্তা করা হয়, ফ্যাসিবাদী হাসিনার যে পতন হয়েছে তার চাইতে করুণ পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। মেধার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠিত হবে। কোন নেতার পেছনে কোন মেধাবীরা ছুটবে না, মেধাবীদের পেছনে নেতারা ছুটবে। নেতারা ছুটবে কারণ মেধাবীরাই আগামীর বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সেই মেধাবীদের পিছনে ছোটে। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদেরকে মেধাবী করে গড়ে তোলার দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের। সুতরাং সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার সেই স্বপ্ন আমাদের দেখতে হবে। আগামীর 2টা বছর ইন্টারমিডিয়েটের সেকশন খুবই গুরুত্বপূর্ণ।
কলেজে যাওয়ার পরে ভুলে যাবা না, কারো পিছনে পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করবা না, এমন বন্ধু চয়েস করবা যেই বন্ধু এই 2 বছর তোমাকে ভালো পথ দেখাবে। এই 2টা বছর ট্রানজিশনাল পিরিয়ড, মনে রেখো এই 2 বছর পড়াশোনা না করে তুমি যদি মনে করে এমনি এমনি এ প্লাস পেয়ে যাবো, এটা আদতেও সম্ভব নয়। তোমার এসএসসিতে এ প্লাস পাওয়া সর্বশেষ কথা নয়, সোসাইটির অ্যাসপাইরেশন তোমার কাছে এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। সামনে যদি তুমি ফল করো, বড় ধরনের বিপর্যয় তোমার জীবনে নেমে আসতে পারে। সামনের দিনগুলো আরো কঠিন, আরো বেশি প্রতিযোগিতাময় একটা জীবনের দিকে তুমি ছুটে যাচ্ছ। সেই জায়গায় তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। সেখানে তুমি শুধুমাত্র ডেমরা কলেজের শিক্ষার্থী নয়, সেখানে তোমার সাথে কম্পিটিশন করবে আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজের স্টুডেন্টরা, ক্যাডেট কলেজের স্টুডেন্টরা, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা, দুনিয়ার বাংলাদেশের সকল মেধাবী স্টুডেন্টরা তোমাদের সাথে ফাইটিং করে বিশ্ববিদ্যালয়ে তোমার পজিশন তোমাকে দখল করতে হবে।